গতকাল ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়েই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরদের গাছে বেঁধে ঝাঁটাপেটা করা উচিত, মায়েদের উচিত এদের ঝাঁটাপেটা করা। আজকের হুমায়ুন কবির মুসলমানদের ইমাম সেজেছে। 1992 সালে বাবরি মসজিদ ভাই, আর 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট। তখন বলেছে নরেন্দ্র মোদী আমার বাপ। এই হুমায়ুন কবির যে মসজিদ ভাঙলো, যে মসজিদ ধ্বংস করলো, আর সেই হুমায়ুন কবির বাবরি মসজিদের আরেকটা দাঙ্গা তৈরি করছে। এই মুসলমানের এই বাবরি মসজিদ তৈরি করছে, কি হচ্ছে? লাখো লাখো কোটি কোটি টাকা। আরে যেরকম শিক্ষক তা সেরকম ছাত্র। আসলে ইসলাম সম্বন্ধে এদের একটা অংশের ধারণা নেই। এরা মসজিদ করছে না ব্যবসা করার জন্য, এরা দাঙ্গা করার জন্য। একদিনও এই হুমায়ুন কবির মতন লোক আজকের ধর্ম বিক্রি করছে। এদেরকে গাছের গায়ে বেঁধে ঝেঁটা পেটা করা উচিত। আমার মনে হয় এই শুভেন্দু অধিকারীর মতন লোক যারা ধর্ম ব্যবসা করছে, এদের ঝাঁটা ফাটা করা উচিত মায়েদেরকে দিয়ে। জায়গায় জায়গায় এই শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছে, আমরা যদি বিধানসভা আসতে পারি ওই মুসলিম বিধায়কগুলো ডাস্টবিনে ফেলে দেবো। এর এত বড় শক্তি। ওধারে হুমায়ুন কবির বলছে এই রেজিনগরে 20% হিন্দু আছে, আমরা গঙ্গা সাগরে ভেসিয়ে দেবো। আমরা কি এইটা শুনতে এসছি? আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, যার মন্তব্য আপনি শুনলেন, তিনি গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালি। হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে ঝাঁটাপেটা করার নিদান দিচ্ছেন তিনি। কাকে ঝাঁটাপেটা করবেন সেটা একান্ত না নিজস্ব বিষয়, কিন্তু আমি ভাবছি আমার কি পরম সৌভাগ্য, এই সবে নতুন বছর শুরু হলো, সকালবেলা এইরকম একটা অর্বাচীনের ভাষণ আমাকে 3 মিনিট ধরে শুনতে হলো। যাই হোক, ঠিক আছে। আমি শুধু বলি যে মন্দির মসজিদের রাজনীতি করার জন্য তুমি ঝাঁটাপেটা করবেন তো ভালো কথা। তো ভাই আগে গিয়ে প্রথম ঝাঁটাটা চ্যারিটি বিজ্ঞান অ্যাট হোম। তোমার পিসিকে মারো না, তোমার দিদিকে মারো না। সাজে মুসলমান আর করছে একের পর এক মন্দির মসজিদের রাজনীতি করছে তোমার দলের হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি তাকে দিয়ে বকলমে করাচ্ছে, আর ঝাঁটা মারবেও শুভেন্দু অধিকারীকে। এদেরকে পাবলিক এদেরকে গাছে বেঁধে মারবে। একে ঝাঁটা মারার মানে স্কোপ তো দূরের কথা, পাবলিক এদের গাছে বেঁধে মারবে। পশ্চিমবঙ্গে আপনি একবারও বললেন না যে প্রান্তিক মানুষের চাকরিটা চলে গেল কেন। আপনি বলছেন মন্দির মসজিদ। আপনি বলুন মমতা ব্যানার্জি মানুষের চাকরি না দিয়ে রাজ্যের 3টে কর্নারে তিনি 3টে মন্দির করার প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন, একটা করে ফেলেছেন সরকারি টাকায়। সেগুলো নিয়ে কথা বলছে না, আর বলছে মন্দির মসজিদের রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। ও ঝাঁটা মারুক, কিন্তু সঠিক জায়গায় মারুক, এছাড়া আমার কিছু বলার নেই। ধন্যবাদ সজল বাবু। এসআইআর এর শুনানি পর্বে বিভিন্ন জেলায় ভোটারদের হেনস্থার অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ঝাড়গ্রাম, কোচবিহার। কোথাও অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে আসতে হলো ভোটারকে, কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুনানির জন্য আসলেন এক ভোটার। অন্যদিকে কাকদ্বীপে এক ভোটার শয্যাশায়ী হওয়ার জন্য তার শুনানি হলো বাড়িতে। রাজ্য জুড়ে এসআইআর শুনানি শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় হয়রানির অভিযোগ উঠছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ছবিটা একই। তাদের মধ্যে যেমন একজন হলেন আলিপুরদুয়ার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক। দিন 7 আগেই বাড়িতে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। অভিযোগ, দুটো পায়ে প্লাস্টার করা অবস্থাতেই শুনানি কেন্দ্রে আসতে হয় তাকে। কষ্ট ধরে গাড়িতে উঠায় নিয়ে আসছে, এখন না আসলে যদি আবার নাম না থাকে অনেকটাই তো হেনস্থ হইতে হলো। ডেট দিয়েছে, টাইম দিয়েছে, কিন্তু জানায়নি যে এরকম কোনো সমস্যা থাকলে বাড়িতে হবে কিছু। যদিও এ প্রসঙ্গে স্থানীয় বিএলও জানিয়েছেন শুধুমাত্র হিয়ারিংয়ের চিঠি পৌঁছে দেওয়ারই নির্দেশ ছিল, এর বেশি উদ্যোগ নেওয়ার নির্দেশিকা ছিল না। ডাকপড়ায় কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লক অফিসের শুনানি কেন্দ্রে গর্ভবতী অবস্থাতেই আসতে হয়েছে লাভলি বিবিকে। পরিবারের অভিযোগ, সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
অন্যদিকে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ধরা পড়েছে এই ছবি। অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে 82 বছরের রূপচাঁদ মান্ডিকে। ও খুব অসুস্থ আর কি, অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। আসতেই হবে বলেছে, যার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। ঝাড়গ্রামের শিলদার সাহারির বাসিন্দা অন্তঃসত্ত্বা সুজাতা মাহাতো। এই অবস্থায় বাসে করে প্রায় 8 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে তাকে। সুজাতা মাহাতো, ওনাকেও আর 13 দিন বাকি আছে বাচ্চা হওয়ার, হ্যাঁ তাকেও আসতে হয়েছে। এই অবস্থায় ডাকাটা ঠিক হয়নি। এটা নিজের দেশে আছি না বাইরের দেশে আছি, এটাই তো জনগণ বুঝতেই পারছে না কেউ। আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক, হ্যাঁ বাংলাদেশ পাঠিয়ে দেবে। সংশ্লিষ্ট ERO যেটা জানালেন সেটা হচ্ছে BLO ওনাদেরকে জানিয়েছিলেন যে ECI এর অর্ডার হয়েছে এবং সেখানে যারা 85 বছরের বেশি বয়স, যারা অসুস্থ আছেন অথবা যারা প্রতিবন্ধী আছেন তাদের হিয়ারিং এ আসার প্রয়োজন নেই, আমরা তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করবো। এক্ষেত্রেও জানানো হয়েছিল এ বোধহয় বাইরে কোথাও চলে যাবে চিকিৎসা বা কিছুর জন্য, যেটা BLO জানিয়েছেন। নদিয়া রানাঘাটের অ্যাথলিট আতর আলী বিশেষভাবে সক্ষম। দেশে বিদেশে দৌড়ে অনেক রেকর্ড গড়েছেন। ভারতের প্রতিনিধি হয়েই অন্য দেশে পরিচিতি পেয়েছেন, কিন্তু SIR এর শুনানিতে ডাক পড়ায় রীতিমতো লজ্জিত তিনি। আমার পাসপোর্ট থাকা সত্ত্বেও আমাকে এখানে আসতে হচ্ছে এবং আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল ডকুমেন্টস সব কিছু ঠিক আছে। আমাদের আসামের একটা হ্যারাসমেন্ট হচ্ছে, সবাই আমাকে দেখছে, হাসছে এবং বলছে তোর নাম আসেনি, লজ্জা পাচ্ছি আমি। এর আগে সিওর দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয় 85 বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে যেমন বাড়িতে গিয়ে শুনানি হবে, তেমনি বিশেষভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা এবং গুরুতর অসুস্থদের ক্ষেত্রে BLOকে জানালে বাড়িতে শুনানির ব্যবস্থা করা হবে। যে ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। শ্রীনগর পঞ্চায়েতের 47 নম্বর বুথের বাসিন্দা আলমবাড়ি শেখ, বয়স 85। বয়সজনিত কারণে কয়েক বছর ধরেই তিনি শয্যাশায়ী, যে কারণে তার শুনানি হলো বাড়িতেই। দাদু তখন মানে ট্যুরিস্ট বাস চালাতেন, তো 2002-এর নাম এই জন্য আসেনি, উনি সময় সময় এসে পৌঁছাননি এবং যে সময় হয়তো উনি এসে হিয়ারিং দিয়েছেন অনেকবার দেওয়ার পরেও সেটা নামটা ওঠেনি, তো উনি অসুস্থ বলে আমি জানাই আমাদের BLOকে। অন্যদিকে ওই একই পঞ্চায়েতের 33 নম্বর বুথের বাসিন্দা মন্দা ধারা, বছর 85-র এই বৃদ্ধা বিশেষভাবে সক্ষম। তার বাড়িতেও যান কমিশনের প্রতিনিধিরা। গৌতম মণ্ডল, অরিন্দম সেন, অমিতাভ রথ, ABP আনন্দ। বারবার বিরোধী দলনেতার কর্মসূচিতে না, এক্সপোস্টে সরব শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতিতে চাঁচলের সভার আগে পোস্ট শুভেন্দু অধিকারী। কর্মসূচির অনুমতির জন্য আমাকে 104 বারেরও বেশি হাইকোর্টে যেতে হয়েছে। 2021-এর ভোটের পর থেকে কর্মসূচির অনুমতির জন্য 104 বারেরও বেশি হাইকোর্টে যেতে হয়েছে আমায়। তৃণমূলের আমলে বারবার আমার কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। কেন কর্মসূচিতে অনুমতি দিচ্ছে না তার কারণও দেখায়নি, তাই বারবার আদালতের কাছে থাপ্পড় খেতে হয়েছে পুলিশকে। এটা সরকার নয়, একনায়কতন্ত্র চলছে, আক্রমণ বিরোধী দলনেতার। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।